ধন্যবাদ শ্রদ্ধাভাজন সভাপ্রধান, মঞ্চে যে বিদগ্ধ সহকর্মীরা আছেন এবং আজকে এখানে উপস্থিত শুধু মাত্র আজম শেষ করলেন, তার বক্তব্য শুনতে আমি একটু খেয়ে হারিয়েছি, একটু গুছিয়ে নিই। সেটা হচ্ছে যে বোধিচিত্তকে ধন্যবাদ দিয়ে শুরু করা যেতে পারে যে এই আয়োজনটির জন্য, কারণ একটা সময় এটা আপনারা যারা এখানে উপস্থিতদের মধ্যে 90 সালের পরের থেকে স্মৃতি শুরু হয়েছে, তাদের জন্য আসলে সময়টাকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এই সময় 2016-তে এসে খুব একটা ফ্রেজ মাথায় আসছে, একটা বইয়ের নাম অর্জুন আপ্পাদুরাইয়ের, যে লিভিং উইদাউট অ্যান অল্টারনেটিভ। মানে যে সময়টাতে বাস করছি এটার কোনো বিকল্প নেই, বিকল্প কোনো সমাজ, বিকল্প কোনো রাষ্ট্র, বিকল্প কোনো কিছুর বিকল্পও নাই, স্বপ্ন নাই, এরকম একটা পরিস্থিতি। এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের আয়োজন মানে হচ্ছে 1917 সালে রাশিয়াতে ঘটে যাওয়া ঘটনার এই বিপ্লবটিকে একটা বিকল্প হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা। নিশ্চয়ই এটা এই তাগিদটা বোঝা যায় যে একটা বিকল্প কিছু তাগিদটা আছে। তো ফলে এখানে আমার আজকে অবস্থানটা হচ্ছে যে বিকল্প হিসেবে ওটাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করা, ওটাকে একটা বিকল্প হিসেবে অফার না করা, এটাই হচ্ছে আমার অবস্থান। তো এই জন্য ধন্যবাদ বোধিচিত্তকে যে আমাকে ইনভাইট করেছেন। এটা আমার জন্য সুবিধা হচ্ছে যে আমি ওখান থেকেই শুরু করি। বোধিচিত্ত যখন আমাকে ইনভাইট করেছে এবং এই আলোচনা এত বিস্তৃত এবং এগুলি বলতে গেলে এবং রুশ বিপ্লব বা মার্ক্সবাদের উপরে ওই পরিমাণ ইনফরমেশন, অত বেশি পড়াশোনার পরিসর আমার নাই। আমার নিজের মতো করে একটা জার্নি আছে, যেটা খানিক আমার পড়াশোনা, খানিক আমার পেশা এবং খানিক হচ্ছে আমার ব্যক্তি জীবন। তো ফলে আমার জন্য সবসময় সুবিধা হয় ব্যক্তি জীবন দিয়ে শুরু করে দেওয়া। তো আমার বোধিচিত্ত থেকে শাহিন যখন যোগাযোগ করবেন এবং পরে রাজশাহীতে দেবেন, আমি একটু অবাকই হয়েছি বোধিচিত্তের এই দেখে, যে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন আমার কথা ভাববেন বা কী কারণ যে আমাকে ভাবতে পারবেন। বললেন যে স্যার আপনার কথা আমি শুনেছি এবং এই একটা দেখা হোক, আলাপ পরিচয় হোক, এরকম একটা উত্তর ছিল। আমি আর ওটা তদন্ত করিনি যে কী কারণে এটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, কিন্তু আমি নিজে ভাবতে থাকলাম। কারণ হিসেবে দেখলাম যে একটা হতে পারে যে আমাকে সাধারণত বামপন্থী শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়, আমি খুব একটা আপত্তি করি না, কারণ এটার মধ্যে এত বেশি কিছু বোঝায় বামপন্থা এবং এত ধরনের মানুষকে এখানেই করা হয়, আমি আপত্তি করে কোনো কুলকিনারা করতে পারবো না প্রথমত। দ্বিতীয়ত এটাও সত্য যে আমি ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমি একটা পারিবারিক ঐতিহ্যেও বামপন্থী রাজনীতির প্রভাব ছিল, যেটা নিয়ে আমি অনেক কথা বলবো আজকে। আর পাশাপাশি আরেকটা বিষয় যে এর মধ্যে থেকে আমি এক ধরনের দায়বদ্ধ বোধ করলাম, কারণ হচ্ছে যে পেশা হিসেবে একেবারে সে জায়গা থেকে, যে কারণে অনেকগুলি কারণে আমি বেতন পাই। তার মধ্যে একটা হচ্ছে যে আমার বিজ্ঞান চর্চা এবং এই করা, ওখানে আমি কাজ হিসেবে সমাজ পরিবর্তন, এইটা আমার কাজের জায়গা, যে সমাজ পরিবর্তনকে ব্যাখ্যা করতে পারা। এবং সেই হিসেবে এই জার্নিতে রুশ বিপ্লব বা অনেক বিপ্লবী সমাজ কী কারণে বদলায়, ইতিহাসে কী কারণে বদলেছে, এখন এই মুহূর্তে কীভাবে বদলাচ্ছে, এগুলো নিয়ে আমার মাথা ঘামাতে হয়। প্রায় চাকরি এটা আমার সমাজ পরিবর্তনের উপর এমনকি একটা উচ্চতর ডিগ্রিও আছে। তো এই জায়গা থেকে আমার যাত্রাটা শুরু। তো পরে আজকের আয়োজন আমি কী বলবো এটা ভাবতে গিয়ে দিশাহারা বোধ করছিলাম। শুরু করছি একদম নিজেরই দিয়ে। রুশ বিপ্লব নিয়ে যখন আমি নতুন করে ভাবা শুরু করলাম এই বোধিচিত্তের আমন্ত্রণ পাওয়ার পরে, আমি খেয়াল করে দেখলাম যে প্রোপাগান্ডা সাহিত্য ছাড়া এটা নিয়ে জানা খুব মুশকিল। প্রোপাগান্ডাগুলি অনেক ধরনের, তার মধ্যে আছে রুশ বিপ্লবের মহত্ব, রুশ বিপ্লব একটা বিরাট ঘটনা, এগুলির একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যে রুশ বিপ্লবের চেয়ে ভয়াবহ কর্তৃত্ববাদী এই মানে লেনিন, স্তালিন এরা কত খারাপ লোক ছিলেন, এরা এমনকি মার্ক্সবাদী কোয়ার্টার থেকেও যেই আলাপগুলি থাকে, এটা আরও কনফিউজ করে ফেলে এই প্রোপাগান্ডা। এবং আমারও বেড়ে ওঠা আসলে এই প্রোপাগান্ডা সাহিত্যের মধ্যে রুশ বিপ্লবে। এই ঘটনাটা এই কারণে গুরুত্বপূর্ণ, যেটা আমি বলেছি যে এটা ছিল হচ্ছে একটা অল্টারনেটিভ পুঁজিতান্ত্রিক ইতিহাসে। এবং রুশ বিপ্লবকে আমি শুধু রাশিয়ার ঘটনা মনে করি না, কারণ হচ্ছে যে রুশ বিপ্লব আমি দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত একটা থানা শহরে জন্মের পর থেকে স্মৃতি আমার 80 দশকের পর থেকে স্মৃতি আছে, মোটামুটি 77-এ জন্ম আমার। 80 দশকের শুরু থেকে আমি দেখেছি যে রুশ বিপ্লব সব জায়গায় সর্বোচ্চ বিরাজমান অ্যাজ অ্যান অল্টারনেটিভ।
একটা বিকল্প সমাজের কল্পনা হিসেবে, এবং এটা আজকে এসে আমি মনে করি যে এটা একটা বিরাট অংশ হচ্ছে মিথ, একটা মিথ আকারে বর্ণনা, একটা অন্যরকম ইস্যু। সেই একদম সুকান্তের কবিতা থেকে লেনিন ভেঙেছে রুশের জনস্রোতের বাদ, কিশোর কবি রাশার কথা বলেন, সেখানে রাশা নাকি অন্যরকম একটা জায়গা, সেখানে অন্যরকম সমাজ, অন্যরকম কিছু একটা ঘটিয়ে ফেলা গেছে ইত্যাদি ইত্যাদি। তো আমার বেড়ে ওঠাটা এরকমই যে পরিবারের 6 ভাই বোনের মধ্যে 5 নম্বর আমি। বাবার এক ধরনের ঝোঁক আছে, ন্যাপপন্থী, সক্রিয় না রাজনীতির দিকে। বড় ভাই বোনেরা ছাত্র ইউনিয়ন করেন। আমি উত্তরবঙ্গের একটা ছোট্ট শহরে জন্ম, থানা শহর সৈয়দপুরে। আমরা খেলাধুলা করি। অদ্ভুত হচ্ছে আমাদের স্কুলের বই আছে, পাশাপাশি আমরা অনেক বই পাই যেগুলো হচ্ছে প্রগতি প্রকাশনা এবং বিনামূল্যে, ফ্রি। এবং এই বইগুলির যে ছাপার মান, ওটা কোনো বাংলাদেশি মানুষের সাথে মেলে না। আমি এমন একটা সময়ের কথা বলছি যখন ওই থানা শহরে পত্রিকা পৌঁছায় পরের দিন, দৈনিক পত্রিকা পৌঁছায় পরের দিন, আমরা একদিন পরের পত্রিকা করি, এবং ওই বইগুলি দিয়ে আমরা মলাট করি, এবং অন্য বন্ধুরা ঈর্ষা করে যারা হচ্ছে এই আমরা একটু বামপন্থী ঘরানার। জন্মদিন সহ যে কোনো সামাজিক পর্বে আমাদের যারা আসতেন তারা প্রগতি প্রকাশনী সুন্দর সুন্দর বই নিয়ে আসতেন। এমনকি বলতে দিতেন যে সুন্নতে খাতনা অনুষ্ঠানেও দেখা যেত যে প্রগতি প্রকাশনীর বই উপহার দেওয়া হচ্ছে। বাসার মধ্যে মা আবার তিনি খুবই ধার্মিক মুসলমান এবং আতঙ্কে থাকতেন যে তার ছেলে মেয়েদের যেই অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন নাস্তিকতা ইত্যাদি মিলিয়ে, যদিও আজকের মতো এত ভয়াবহ ছিল না। আমার স্মৃতিতে আছে যে আমার বড় ভাই তর্ক করছেন, সাইকেলে করে আমাকে স্কুলে পৌঁছে দিচ্ছেন ভিন্ন মতের একজন বন্ধুর সাথে, যে মানুষ সবসময় সমান হয় না, হাতের 5টা আঙ্গুল সমান না। আমার বড় ভাই যুক্তি দিচ্ছেন যে কিন্তু খাবার সমান তো সমান হওয়া উচিত। মানে রুশ বিপ্লবের কত সুদূর প্রসারী বাংলাদেশের প্রত্যন্ত একটা জায়গায়, এটা আজকে বসে হয়তো বোঝা সম্ভব না। যারা আমরা ওই 80 দশকের স্মৃতি, আমরা হয়তো শেষ দশকটির স্মৃতি আমাদের আছে, যখন রুশ বিপ্লব তখন একটা বাস্তবতা ছিল। এই ধরনের যুক্তিতর্কগুলির মধ্যে বেড়ে ওঠা, বাড়ির মধ্যে জমতে জমতে জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন, তারপরে লেনিনের কী করিতে হইবে, রাষ্ট্র এবং বিপ্লব, এই সমস্ত কিছু, এগুলি হচ্ছে এগুলির মধ্যে জীবনযাপন করা। তো এর মধ্যে যেটা হলো যে অন্যান্য, এমনকি আমার বড় ভাই যে স্কলারশিপগুলির কথা আজম বললেন, ওরকম একটা স্কলারশিপের বাইরে পড়তেও চলে গেলেন। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের বেড়ে ওঠা নানাবিধ ঘটনা এবং ইসের মধ্য দিয়ে 89 সালের দিকে আমি চলে যাই হচ্ছে ক্যারেট কলেজে পড়তে। ক্লাস 7-এ গেলাম, ক্লাস 8-এ লাইব্রেরিতে তখন যাওয়া শিখেছি। তখন আবার পাল্টা প্রোপাগান্ডার মুখোমুখি পাশ করলাম। এটা শুরু খুব ইন্টারেস্টিং যে আমি আব্দুল রউফ পাঠাগার বলতো, ওখানে দেখলাম যে খেয়াল করলাম যে একটি বই আছে যেটা হচ্ছে প্রায় 100-150 কপি, এশিয়া ফাউন্ডেশনের ডোনেশন, ছোট্ট একটি বই। বইটার নাম হচ্ছে অ্যানিম্যাল ফার্ম। বইটার নাম হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েলের। এবং প্রথমে তো নিজের মতো করে একভাবে পড়লাম, কিন্তু পারিবারিক কারণে মাথায় আরেকটা ছক ছিল, সেই ছকের সাথে একটা ডিস্টারবেন্স। ইংরেজি সাহিত্যের আগে অধ্যাপক ছিলেন, তাকে জিজ্ঞেস করে বসলাম। তিনি সিলেবাসের বাইরে গিয়ে এটা নিয়ে একদিন কথা বললেন, অ্যানিম্যাল ফার্ম কী ঘটেছিল, এটা কী কারণে সেটার, কেন এটা ডিয়াস্টোপিক ধারার একটা নভেল, এটা কী করে সোভিয়েত ইউনিয়নের ই করে। আজকে সে যেটা আমি বুঝি, এশিয়া ফাউন্ডেশনের এত লক্ষ লক্ষ কপি তখন আমেরিকা সহ পুঁজিতান্ত্রিক দেশগুলোর উদ্যোগে পাল্টা প্রোপাগান্ডা হিসেবে অ্যানিম্যাল ফার্মকে পাঠানো হয়েছিল পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলিতে। যেখানে প্রগতি প্রকাশনী পৌঁছাচ্ছে সেখানে অ্যানিম্যাল ফার্মে পৌঁছাচ্ছে এশিয়া ফাউন্ডেশন, ব্রিটিশ কাউন্সিল, এদের মধ্যে দিয়ে। আবার প্রোপাগান্ডা যে রুশ বিপ্লবকে আরেকভাবে দেখা, এটা শুরু হচ্ছে। খুবই কনফিউজিং পরিস্থিতি। নানাভাবে পাশ করলাম ইন্টারমিডিয়েট পাশ করবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পরে একটা অনুভূতি হচ্ছে যে আমার যেসব প্রতিভা, এগুলো প্রায় কোনো কাজেই লাগে না, মানে আমার প্রকল্প কোনো জায়গায় নেই। নেহাত ক্লাসে যাওয়া আসা না, কী করা যায়, মধুর ক্যান্টিনে বসি, আড্ডা মারি, খুব গোপন রাখি যে আমার পরিবারের ছাত্র নিয়ন্ত্রণ ছিল, কারণ সবার সাথেই বসি। একটা পর্যায়ে আবার সেকেন্ড ইয়ার উঠতে মনে হয় যে না ঠিক আছে, কোষে কোমর বেঁধে নেমেই পড়ি, যে কোনো একটা ছাত্র সংগঠন করি। ছাত্রলীগ ছাত্রদল করা সম্ভব না, কারণ হচ্ছে ওখানে গিয়ে ওই পাউরুটির জন্য লাইন ধরে বা এইভাবে খেদিয়ে মিছিলে নিয়ে যাবে, এগুলি পছন্দ না। একটু মর্যাদাবোধ এবং আত্মসম্মানবোধ এগুলি ছিল। এটা একটু খেয়াল রাখবেন, আমি এগুলি গুরুত্বপূর্ণ, কেন ব্যক্তি মানুষ হিসেবে আমার অভিজ্ঞতারা রুশ বিপ্লবের জন্য। তো একটা পর্যায়ে যথারীতি পার্টি থেকে একটা ইঙ্গিতপূর্ণ আমন্ত্রণ আসলো যে কমিউনিস্ট পার্টির সদস্য হতে হবে। তারপরে আমি কমিউনিস্ট পার্টির গ্রুপ মেম্বার হিসেবে শুরু করলাম, যে ধাপ আছে কয়েকটি, স্টেপ বাই স্টেপ গ্রুপ মেম্বার। এবং
সেটা ছিল 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে রমনা থানা কমিউনিস্ট পার্টির প্রথম গ্রুপ, 1997 সালে কমরেড তাজুল গ্রুপ। এবং আমরা গ্রুপ ফর্ম করলাম এবং আমি আজকে আনন্দিত যে ওই গ্রুপে যখন আমরা যেদিন প্রমোশন পাই ক্যান্ডিডেট মেম্বার হিসেবে গ্রুপ মেম্বার থেকে, সেদিন আমাদেরকে নিয়ে যাওয়া হলো হচ্ছে আমাদের আকাশ স্যারের কাছে। তখন তিনি কমিউনিস্ট পার্টির করেন এবং আকাশ স্যার আমাদেরকে একটা প্রশ্নই করলেন যে তোমরা কী কারণে কমিউনিস্ট পার্টি করতে চাও? আমরা নানাজন নানা উত্তর দিলাম। আমরা বিপ্লব করতে চাই, আমরা সমাজ বদলাতে চাই। আমি যেহেতু কনফিউজ ছিলাম, আমি বললাম যে আমি তো শিওর না আসলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কমিউনিস্টরা মানুষ হিসেবে বেশি অগ্রসর। আমি কমিউনিস্ট হতে চাই কারণ আমি একজন অগ্রসর মানুষ হতে চাই, সমাজের চেয়ে এগিয়ে থাকতে চাই, আমি প্রগ্রেসিভ। এই উত্তরটা আপনাদের আমি মনে রাখবার করবো, কারণ এটা আমি আবার আরেকভাবে রিভাইজ করেছি, মানে আরেক সময় এসে। যাই হোক, অনেক কিছু ঘটে গেল। আমি পাশ করলাম, পাশ করে বাই সিরিজ অফ কোইন্সিডেন্স বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে গেলাম এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করলাম। এবং যেহেতু ওখানে ছাত্র ইউনিয়নের ছাপ্পা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদটা এগুলি মেনে দিলে বামপন্থী শিক্ষক হিসেবে, তারপর থেকে আমার স্ট্রাগলটা চলে যে আমি একজন বামপন্থী শিক্ষক, আমি মার্ক্সবাদী। এমনকি সর্বশেষ আমার একজন সিনিয়র কলেজ অনেকদিন পরে ডিপার্টমেন্টে ফিরে ছাত্রদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন যে মার্কসিজম নিয়ে কোনো হলে তোমরা বক্তিয়ারের কাছে যাবা, সবাই সব কিছু জানবে না। এই ধরনের ব্যাপার যে মার্ক্সবাদের একটা এজেন্সি হিসেবে আমি পড়াশোনা করলাম। 2007-এর দিকে আমার বয়স তখন 30, আমি চলে যাই হচ্ছে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে। অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গিয়ে তখন আরও আরও আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল না যে আরও পুঁজিবাদী বিকশিতভাবে বিকশিত একটা সমাজ কীরকম হয়। তো আমি এই ফাঁকে একটু বলে রাখি যে আমি এরপরে ব্যক্তির গল্পটা বলছি এই কারণে যে আমার কিছু ডিস্টার্বিং কনভারসেশন আছে রুশগুলো নিয়ে, এবং এগুলো আমি একটু ভয় পাই বলতে। এই কারণে ব্যক্তি অভিজ্ঞতাটা বলছি, আপনাদের সুবিধা হবে এগুলিকে সিরিয়াসলি নেওয়া বা না নেওয়া, খুব বেশি গুরুত্ব না দেওয়ার একটা সুযোগ থাকে। এবং এই গল্পগুলি হেল্প করবে আমার বক্তব্যগুলিকে গ্রহণ বা বর্জনের জন্য, কারণ আমার নিজেকে খোলাসা করাটা জরুরি যে আমি যা বলছি আমার অভিজ্ঞতার বাইরে কিছু এসে না। তো তার আগে একটু বলে রাখি যে এর মধ্যে আরেকটা ইনফ্লুয়েন্স ঢোকা শুরু করেছে যে আমরা 2002-03 সাল এরকম সময় থেকে আমরা যারা 90 পরবর্তী সময়ে আমরা যদি সক্রিয়তায় ঢুকেছিলাম, তাদের ইমান খুব পোক্ত ছিল না। এই কারণে যে আমরা মানে ঠিক আন্দোলনই ছিলাম কর্মী হিসেবে পার্টির। একটা উদাহরণ বলি যে আমরা যখন সংগঠনের কাজ করতাম, পার্টির সিনিয়র নেতাদের লুকিয়ে লুকিয়ে আমরা সোভিয়েতকে কৌতুক করতাম। একটা অসাধারণ সংকলন যে যেখানে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট আমলে সমাজের মধ্যে ছড়িয়ে থাকা যে রসবোধ, নানা ধরনের যোগ, সেই যোগগুলির একটা সংকলন। তো ফলে এরকম একটা সংশয়ী মানে গোলমেলে অবস্থান ছিল আমাদের, মানে 90 দশকের পরে যারা আমরা বাম রাজনীতি তথা করছি, ফলে ওই জায়গায় আমাদের পূর্বাপর জেনারেশনের যে অল্টারনেটিভ বিপ্লব পাল্টে ফেলবো করবো এই ধরনের খুব শক্তই ছিল না। আমরা ব্যস্ত ছিলাম জাতীয়তাবাদী এজেন্ডা, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের আদর্শ, সেকুলারিস্ট এজেন্ডাগুলি, প্রগতিশীল মৌলবাদ বিরোধিতার একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই সমস্ত এজেন্ডা। ঠিক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা, তখন এটা আসলে নিজেদের কানেই একটু ঠেকতো, মাত্র সোভিয়েত ইউনিয়ন পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ফিরে যাই, 2007-এ গেলাম, গিয়ে যেহেতু স্কলারশিপের টাকায় সংসার চলতো না, সেহেতু যেটা করলাম যে আমি কাজ করা শুরু করলাম নানা জায়গায়। একটা পেট্রোল পাম্পে কাজ করতাম উইকেন্ডে, সপ্তাহান্তে। ওখান থেকে বেরিয়ে কাজ শেষ করে হাঁটতে হাঁটতে যেতাম, শনিবার করে একটা বইয়ের দোকান বসতো, পুরোনো বইয়ের দোকান। ওখানে অনেকদিন ধরে মনে মনে খুঁজছিলাম। এর আগে খানিকটি পরিচয় ঘটে গেছে অ্যানার্কিজম এবং অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়া, সে সময় আমি গিয়েছি একজন অ্যানার্কিস্ট প্রফেসরকে মাথায় রেখে যে অল্টারনেটিভ কিছু এই বিষয়গুলি ছিল। ফলে ওগুলি সম্পর্কে আমার চিন্তাভাবনা বলতেছে, সেটা কথা বলছি। কিন্তু জর্জ অরওয়েলের 1984 বইটা 1984, এটা আমি একটা পুরনো কপি পেয়ে গেলাম, পুরনো কপি, এবং দেখেই বোঝা গেল যে খুলে উল্টে পাল্টে আমি বোধহয় $5 কিনেছিলাম ওটা। উল্টে পাল্টে গিয়ে দেখি যে আসলে এই বইটা এসছে অস্ট্রেলিয়ান একটি হাই স্কুলের লাইব্রেরি থেকে। আমার মনে পড়ে গেল যে কারণে আমার ক্যাডেট কলেজের লাইব্রেরিতে অ্যানিম্যাল ফার্ম থাকতো, এই অস্ট্রেলিয়ান একটা হাই স্কুলে। এবং এটা আরও ইন্টারেস্টিং, কেউ আগ্রহী থাকলে কপিটা আমার কাছে আছে বাসায়। এবং স্কুল কর্তৃপক্ষ যেটা করেছেন সেটা হচ্ছে যে ওই মলারটা টাইপরাইটারে ঢুকিয়ে টাইপ করেছেন 1986 সালের এন্ট্রি, ওই স্কুলের লাইব্রেরিতে টাইপ করেছেন যে ইন দিস নভেল ইউরেশিয়া শুড অনলি রেফার টু সোভিয়েত ইউনিয়ন, অনলি রেফার টু সোভিয়েত। স্কুল কর্তৃপক্ষ টাইপ করে নোট দিয়ে দিয়েছেন ওখানে, যাতে এই বইটি কী করে পড়তে হবে।
এখানে ইউরেশিয়া বলতে কোন দেশটি বুঝতে হবে। তো এটা কিন্তু সেপ্টেম্বর 11 পরবর্তী পরিস্থিতি, টেরোরিজমের ভয়, সার্ভাইলেন্স স্টেটের উত্থান, এগুলি তখন অস্ট্রেলিয়ার বাস স্টপেই লেখা থাকে, ইউ সি সামথিং সে সামথিং, যদি কিছু পড়ে থাকতে দেখো, বোমা আতঙ্ক, মানে রাষ্ট্র তখন সিদ্ধান্ত নিয়ে সোসাইটির মধ্যে ফিয়ার ইনজেক্ট করছে এবং পারস্পরিক মানে মিসট্রাস্ট, আস্থাহীনতা, রিস্ক, এই বিষয়গুলি ইনজেক্ট করছে সোসাইটিতে অস্ট্রেলিয়াতে। তখন আমি বইটি পড়া শুরু করলাম মোস্টলি ট্রেনে, এবং আমি ওই স্কুল কর্তৃপক্ষের যে নোট, যেটা এখানে শুধু সোভিয়েত ইউনিয়ন বুঝতে হবে 1984, কোন তাগিদে পড়ে এই নোট দিতে হলো স্কুল কর্তৃপক্ষকে, সেটা আস্তে আস্তে বোঝা শুরু করলাম। কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে একটি অগ্রসর পুঁজিবাদী দেশের পরিস্থিতি 1984-এ বর্ণিত যে পরিস্থিতি, যেটা অরওয়েল হয়তো সোভিয়েত ইউনিয়নকে মাথায় রেখেই লিখেছিলেন, সেটা অনেক বেশি মেলে হচ্ছে আজকে আমেরিকা, আজকের ইউরোপ, আজকের বাংলাদেশ, আজকের যে পুঁজিবাদী দেশগুলি আছে সেই পরিস্থিতির সাথে। প্রশ্ন হচ্ছে, এরকম একজন সোভিয়েত ইউনিয়ন বিরোধী প্রোপাগান্ডার মানুষের লেখা কি করে আজকে পুঁজিবাদী দেশগুলির জন্য এরকম প্রাসঙ্গিক হয়ে যায়? কি কারণে? এটা ছিল আমার লাইন অফ ইনকোয়ারি, সেই অর্থে যে আমি খোঁজা শুরু করলাম। ফলে আমি অ্যানথ্রোপোলজির কাছে ফিরে গেলাম, আমার মতো করে আমি খোঁজা শুরু করলাম, এবং আমার এই মুহূর্তে সে উপলব্ধি হচ্ছে যে নিঃসন্দেহে অ্যাজ এ মিথ সোভিয়েত ইউনিয়ন হচ্ছে রুশ বিপ্লব, এটা হচ্ছে অল্টারনেটিভ সোসাইটির একটা স্বপ্ন। আধুনিককাল, আজম যেটা বললেন, আধুনিককালে এর চেয়ে মানে গ্রহণযোগ্য কোনো স্বপ্ন কারো ছিল না। এটা দুনিয়াতে মানে দুনিয়ার আজকের পরিস্থিতি, আধুনিকতা, নির্মাণ, সমস্ত কিছুর ক্ষেত্রে এটা একটা মানে অনিবার্য একটা ব্যাপার। কিন্তু বিকল্প হিসেবে আমার এটা হচ্ছে যে আমি তখন পুঁজিতান্ত্রিক ইতিহাসের সাথে যে সাদৃশ্যগুলি, সেই সাদৃশ্যগুলি খোঁজা শুরু করলাম রুশ বিপ্লবের, এবং আমি একটা হাইপোথেটিক্যালি ভাবা শুরু করলাম যে এটা আসলে পৃথিবীর ইতিহাসের পুঁজিতান্ত্রিক বিকাশের একটা অধ্যায় মাত্র। এটা ক্যাপিটালিজমের বিকল্প না, একদমই না ক্যাপিটালিজম। আমার কতক্ষণ সময় আছে আমি দেখতে ভুলে গেছি, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বোধহয় আমি একটা জায়গায় এসে পৌঁছতে পারলাম যে আমার এটা হচ্ছে যে আমি মনে করি যে এটা হচ্ছে পৃথিবীর পুঁজিবাদী ইতিহাসের সাথে সম্পৃক্ত, এটা আলাদা কিছু না। এটা পুঁজিতান্ত্রিক ইতিহাসের পরীক্ষণ নিরীক্ষণেরই আরেকটা অধ্যায়, যেখানে আপনি চাইলে সরলীকরণ হয়ে যায় রাষ্ট্রীয় পুঁজিবাদ বলতে পারেন। কেন, কী কারণে, এর পক্ষে আমি কি কি প্রমাণ, তর্ক, তত্ত্ব, যুক্তি হাজির করতে পারি, এই প্রস্তুতি আমার সম্পন্ন হয়নি। যেটুকু হয়েছে সেটুকু আমি বলি, এবং এই প্রস্তুতিটাকে জোরদার করবার জন্য আজকে আমার মনে ডাকার জন্য আমি কৃতজ্ঞ। প্রথমত হচ্ছে, খেয়াল করে দেখবেন যে আজকে পুঁজিবাদী বা এবং সোভিয়েত ইউনিয়নের রুশ বিপ্লবের বা মার্ক্সবাদের ভিত্তির জায়গাটা একটা অভিন্ন কিছু জায়গা আছে যেটা ক্যাপিটালিজমের সাথে শেয়ার করে মার্ক্সিজম। যেমন বিবর্তনবাদ, ডারউইনের বিবর্তনবাদ, যে এটা তো আমাদের চিন্তা, আধুনিক চিন্তার একটা বড় ভিত্তি। এই বিবর্তনবাদটা ক্যাপিটালিজমও ওই যুক্তিতে চলে যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এখানে যার যোগ্যতা বেশি সে তার তত বেশি বিকশিত হবে, এখান থেকে সে যুক্তি সঞ্চয় করে বিবর্তনবাদী চিন্তা চেতনা থেকে। একই অর্থে ডারউইনের ভালো বন্ধু, এমনকি গ্রন্থি উৎসর্গ করতে চেয়েছিলেন মার্ক্স ডারউইনকে, কিন্তু ডারউইন তখন অলরেডি চার্চের দিক থেকে যত রিপার্কেশন ছিল তাতে তিনি রাজি হন নাই। মার্ক্স বলছিলেন যে এটা তো তাহলে জঙ্গলের নিয়ম, ফলে অল্টারনেটিভ কোনো কিছু হলে ওখানে এই মানুষ এটার অতীত কিছু একটা করতে হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা মানুষ এটা জঙ্গলের নিয়ম। তো ফলে এই জায়গাগুলি কিন্তু শেয়ার করে পুঁজিবাদী চিন্তা চেতনা মতাদর্শের সাথে মার্ক্সবাদ শেয়ার করে। সেকুলারিজম একটা জায়গা, আরেকটা জায়গা খুব শেয়ার করে পুঁজিবাদের সাথে, সেটা হচ্ছে ফেইথ। তার একটা বিশ্বাস আছে সায়েন্টিফিক ইস্যুর উপরে, রেভলিউশনের উপরে, যে বিজ্ঞান, টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং একদম প্রশ্নহীন আছে। মানে লেনিনের লেখাগুলি যদি আপনারা পড়েন সে সময় কী করিতে হইবে বিশেষ করে, সেখানে তিনি মুগ্ধ হচ্ছেন জার্মান পুঁজিবাদী বিকাশ, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি, রিগার্ডলেস অফ মানে একদম কোনো ধরনের বিবেচনা ছাড়া যে এটা পরিবেশগত এগুলি কী, এগুলি সমাজগুলিকে কী করছে, এরকম একটা বিষয় আছে। ফলে বিজ্ঞানের প্রতি অগাধ আস্থা, প্রশ্নহীন আস্থা, বিজ্ঞান বিশেষত টেকনোলজি এবং প্রযুক্তিগত জায়গায়। আরেকটা হচ্ছে রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রতি এক ধরনের আমার যেটা হচ্ছে যে আমার অনেক
একসময়ের বামপন্থী সহকর্মীরা আমাকে এন্টি লেফট হিসেবে চিহ্নিত করেন। এটা তো আমার লেফট হিসেবে চিহ্নিত করলে যেমন তেমন সমস্যা হয় না, এন্টি লেফট বললে খুব সমস্যা হয় না ব্যক্তিগতভাবে। কিন্তু তারপর যে রাষ্ট্র প্রশ্নে একটা তর্ক ওই বন্ধুদের কাছ থেকে আসে যে কেউ বলেন রাষ্ট্র ভিতর থেকে শুকিয়ে মারার কথা, কেউ বলেন যে রাষ্ট্র নিজে নিজে দুর্বল হয়ে যাবে সমাজতন্ত্র শক্তিশালী হওয়ার থেকে। এই তাত্ত্বিক বিতর্কগুলির সাথে কানেক্ট করতে আমার একটু সমস্যাই হয়। তো আরেকটা হচ্ছে রাষ্ট্রের প্রতি যে অগাধ আস্থা, আমরা রুশ বিপ্লব, এটাই হচ্ছে প্রথমেই। তো এই সব কিছু গোড়া হচ্ছে একটা মতাদর্শিক চিন্তা, এটা যেটা ফরাসি বিপ্লবের মাঝখানে ছিল, অন্তর্নিহিত একটা ছিল। এটা একটা ক্লাব, জ্যাকোবিনিয়ান ক্লাব বলা হতো। জ্যাকোবিনিয়ান ক্লাবটা হচ্ছে যে ব্রিলিয়ান্ট মাইন্ড ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড, সোসাইটি বা ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিতে পারে। কিছু কিছু অগ্রসর মানুষ, যে কারণে আমি কমিউনিস্ট হিসেবে নিজেকে অগ্রসর মানুষ ভেবেছিলাম, যে আমি অগ্রসর মানুষ, আমি প্রগতিশীল, ফলে বাকি যারা আছে তারা অগ্রসরহীনতা। অনেক পরে এসে আমি টের পেয়েছি এটাই হচ্ছে বলশেভিজম। বলশেভিজমের একটা মারাত্মক পূর্বানুমান হচ্ছে যে আমি বেটার, আমি ইন্টেলেকচুয়ালি সুপেরিয়র। এটা মার্ক্সবাদের মধ্যেও আছে, যে ভারত প্রশ্নে কথা বললেন, ভারত প্রশ্নে কেন পুঁজিবাদী বিকাশটা জরুরি, ইংরেজ ব্রিটিশ শাসন কেন ভারতের জন্য আশীর্বাদ, মার্ক্সের এই লেখাগুলি 1852-53-তে, বা পরবর্তীতে এসে ফরাসি কৃষকদেরকে চট করে আলুর বস্তা বলে ফেলা, 18 ব্রুমেয়ার অফ লুই বোনাপার্টে। এই মনোভঙ্গিটা আজকে এসে আমাদের পক্ষে বোঝা সম্ভব, কিন্তু আধুনিকতার বিশ্বাস রাখা, এই কারণে আমি মার্ক্সিজমকে উচ্চাধুনিকতা, জেমস স্কটের সাথে আমি একমত যে এটা হচ্ছে একটা হাই মডার্নিস্ট এক্সপেরিমেন্ট, যেটা পুঁজিবাদ থেকে খুব বিকল্প কোনো জায়গায় যেতে পারেনি। তো ফলে যেটা হচ্ছে রাষ্ট্রের উপরেও একটা অগাধ আস্থা আছে। আমি যদি সময় থাকে আমি একটু কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়তে চাই, যেটা আমি বললাম যে এই যে প্রগতি এবং নেচারের উপরে যাচ্ছে তাইভাবে মানুষের কর্তৃত্ব প্রতিষ্ঠা, যেগুলি আজকে পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি, নারীবাদী দৃষ্টিভঙ্গির আবির্ভাবের পরে আমরা জানি এগুলি কনসেপ্ট প্রবলেমেটিক। কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স লিখছেন, সাবজেকশন অফ নেচারস ফোর্সেস টু ম্যান, মেশিনারি and the application of chemistry to agriculture and industry, steam navigation, railways, electric telegraphs, clearing of whole continents for cultivation, canalization of rivers, whole populations conjured out of the ground. মানে এটাই হচ্ছে মানব সভ্যতার অগ্রযাত্রা, যেটা হচ্ছে প্রকৃতির উপরে দখলদারিত্ব একেবারে, মানুষের প্রথম কলোনি হচ্ছে প্রকৃতি জগৎ। প্রকৃতি জগৎকে কলোনাইজ করবে মানুষ, এবং এটার সাথে সায়েন্টিফিক রেভলিউশন, সায়েন্সের প্রতি যে অগাধ আস্থা, সেটাকে আমরা সংযুক্ত করতে পারি। তো দেখা যাচ্ছে যে রাষ্ট্র প্রশ্নে এখানে আমার জন্য এনলাইটেনিং ছিলেন হচ্ছে পিয়েরে ক্লস্টে পড়া। পিয়েরে ক্লস্টে একজন অ্যানথ্রোপোলজিস্ট, একটু কম চর্চিত, কারণ হচ্ছে যে 38 বছর বয়সে মরে গিয়েছিলেন, কাজগুলো শেষ হয়নি খুব বেশি একটা। দুটো বই সাধারণত খুব পড়া হয়, আলোচনায় থাকে। একটা হচ্ছে সোসাইটি এগেইনস্ট দি স্টেট, আর একটা হচ্ছে আর্কিওলজি অফ ভায়োলেন্স। সোসাইটি এগেইনস্ট দি স্টেটে ক্লস্টে বলছিলেন যে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে এ যাবৎকালে মানুষের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। এটা ধরেন যে কমিউনিস্ট ম্যানিফেস্টো কত সালে, নিশ্চয়ই 1883 আগে, যেহেতু মার্ক্স ছিলেন, এমন একটা সময়ে লেখা। তো শ্রেণী সংগ্রামের ইতিহাস যদি আমি বলি, ক্লস্টে প্রশ্ন তুলছেন যে তাহলে কি হবে ওই মানুষদের যাদের ইতিহাস নেই, যাদের ইতিহাসই নাই। আজম যেটা বললেন যে ইতিহাস হচ্ছে একটা ইউরোপীয় ধারণার ইতিহাসের কথা বলছিলেন। তো ওই মানুষদের, ওই সমাজগুলির কী হবে যাদের ইতিহাস নাই, ওই সমাজগুলির কী হবে যাদের এমনকি শ্রেণীও নাই। এই যে এত বড় একটা কনক্লুসিভ প্রপঞ্চ টানা যে যাবৎকালে মানুষের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস, এবং তারপরে রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নে আজকে রাষ্ট্রকে অ্যাপারেন্টলি 1880-র দশকেও রাষ্ট্রের বাস্তব কার্যকরী উপস্থিতি পৃথিবীর কত অংশ ভূখণ্ডে ছিল, কত অংশ ভূখণ্ডে যেতে পারত রাষ্ট্র। ক্লস্টের থিসিস হচ্ছে যে একই সাথে আমাদেরকে বুঝতে হবে যে এইটা সত্য শ্রেণী সংগ্রামের ইতিহাস, যেই সমাজগুলির শ্রেণী আছে, যেই সমাজগুলির ইতিহাস আছে, আর যেই সমাজগুলির ইতিহাস নাই তাদের ইতিহাস কি? তাদের ইতিহাস হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস, রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। যে তার ইতিহাসটা রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে তার যে সমাজের সংঘাত, সামাজিক শক্তির সংঘাত, এই সংঘাতের ইতিহাস। এই সংঘাতের ইতিহাসের আরও বিস্তৃত, ক্লস্টকে বিস্তৃত করেছেন এই সময়কালে আরেকজন অ্যানথ্রোপোলজিস্ট জেমস স্কট। তিনি নানা জায়গার প্রত্যন্ত অঞ্চলের উদাহরণ দিয়ে বলছেন যে
এই সমাজগুলির মূল প্রবণতা হচ্ছে নিজেদের মধ্যে পুঁজি বা উদ্বৃত্ত জমতে না দেওয়া, আরেকটা হচ্ছে রাষ্ট্রকে এড়িয়ে যাওয়া। যে কারণে এই প্রশ্নটা এভাবে দেখা যেতে পারে যে পৃথিবীতে আমরা যাদেরকে আদিবাসী বলি, ইন্ডিজিনাস পপুলেশন বলি, প্রিমিটিভ বলি, তারা কেন এমন সব জায়গায় বসবাস করে যেখানে বসবাস করা কঠিন? এই প্রশ্নের উত্তর স্কট এভাবে দেয় যে কারণ হচ্ছে যে যেসব জায়গায় বসবাস সহজ, পপুলেশন ডেন্সিটি, এগ্রিকালচারের গ্রোথ, এইসব জায়গায় রাষ্ট্র আগে বিকাশ লাভ করেছে। ফলে এই সমাজগুলির ঐতিহাসিক প্রবণতার কারণে তারা সরে গিয়েছিল এবং অসংখ্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রমাণ দিয়ে বলা যায় যে এগুলি মূলত নন স্টেট সমাজ, এমনকি অ্যানার্কিক সমাজ বললেও ভুল হবে না, রাষ্ট্র বিরোধী সমাজ বললেও ভুল হবে না। এখন আর এই পরিস্থিতি নাই। রাষ্ট্র এখন সর্বগামী, রাষ্ট্রের এখন ডিস্টেন্স ডেমোলিশন টেকনোলজি আছে, রাষ্ট্র এখন পার্বত্য চট্টগ্রামের যে কোনো পাহাড়ের চূড়ায় 1 ঘন্টার নোটিশে পৌঁছাতে পারে। ফলে এই বিষয়গুলি বদলেছে। তো অক্টোবর বিপ্লবে কী ঘটলো? অক্টোবর বিপ্লবে যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে বিশ্বাসগুলি, আধুনিক, উচ্চ আধুনিক বিশ্বাস, রাষ্ট্রের উপরে বিশ্বাস, বৈজ্ঞানিক পদ্ধতির উপরে বিশ্বাস, সায়েন্টিফিক নলেজের উপরে বিশ্বাস এবং নিজেদের যে শুভ বোধ, স্বৈরতন্ত্রের পাঠ আমি ইদানিং নিচ্ছি খানিকটা লা বোয়েতির কাছে, এতিয়েনের লা বোয়েতি 15th-16th সেঞ্চুরির, তিনি স্বৈরতন্ত্রের মধ্যে একটা শুভ বোধ, দুটো জিনিস স্বৈরতন্ত্রের জন্ম দেয়। একটা হচ্ছে পাবলিক অ্যাকসেপ্টেন্স, যে যতক্ষণ পর্যন্ত না মানুষ আপত্তি করছে স্বৈরতন্ত্র নিয়ে, আরেকটা হচ্ছে যে একটা সুবোধ তাড়িত, যে আমি যা করছি এটা ভালোর জন্য করছি। আপনারা খেয়াল করবেন যে এই বোধটা কিন্তু কাজ করে। এটার এই কনটেক্সটেও আমরা মেলাতে পারি যে শেখ হাসিনা হয়তো সত্যি বিশ্বাস করেন যে দেশের উন্নতির জন্য তিনি রামপাল প্রকল্প করছেন, কোনো আমাদের তার মনে প্রবেশ করবার জায়গা নেই। প্রশ্নটা হচ্ছে যে কে মনে করছেন। তো রুশ বিপ্লবে যেটা ঘটলো সেটা হচ্ছে একটা বিপ্লবী পরিস্থিতি তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধকে ঘুরে, যেখানে জার্মান পুঁজি আর ব্রিটিশ পুঁজির সংঘাত, এই সংঘাতের মধ্যে থেকে একটা যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতে সৈনিকদের ইনভলভমেন্ট, জারের শোষণ, সমস্ত এই পর্যদস্ত হয়ে যাওয়া, দুর্ভিক্ষ, এই সমস্ত কিছু মিলে একটা সিরিজ অফ রেভলিউশন, যেগুলো হচ্ছে খণ্ড খণ্ড বিভিন্ন জায়গায়, এক জায়গায় ঘটছে, আরেক জায়গায় ঘটছে, নিভে যাচ্ছে, আরেক জায়গায় ঘটছে, এরকম একটা বিপ্লবী পরিস্থিতি। মানে বিপ্লব অলমোস্ট সম্পন্ন হয়ে গেল ফেব্রুয়ারিতে। বলশেভিজম হচ্ছে সেই বিপ্লবগুলিকে, লেনিন দ্বিতীয় বইটি লেখেন হচ্ছে ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বরের মাঝামাঝি, স্টেট অ্যান্ড রেভলিউশন, যে তিনি থিওরাইজ করা শুরু করলেন এবং তিনি বারবারই বললেন যে একটা ভ্যানগার্ড দরকার, যে হচ্ছে পুরো রাশিয়াকে, যে হচ্ছে যার একটা সিনপটিক ভিউ থাকবে। কারণ কৃষক, শ্রমিক, সে তার ফ্যাক্টরির বাইরে দেখতে পায় না, তার নলেজ নাই, সে গুরুত্ব বোঝে না, সে তাকে দিয়ে বিপ্লব হবে না, সে রাষ্ট্র চালানো, রাষ্ট্রের গুরুত্ব বোঝে না। ফলে একটা সুপিরিয়র ইন্টেলেকচুয়ালি সায়েন্টিফিক নলেজ, এই দ্বারা একটা ভ্যানগার্ড ফোর্স থাকবে, যাদেরকে আমি ইন্টেলেকচুয়াল এলিট বলতেই পছন্দ করবো। যে এই ইন্টেলেকচুয়াল এলিট যেটা করবে সেটা হচ্ছে পথ নির্দেশনা দেবে বিপ্লবকে। এবং ওই তর্কটি আজকে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ লাস্ট কংগ্রেসে যেই তর্কটি করছিলেন, সেখানে ওই তর্কটি তখন বলশেভিক পার্টির মধ্যেও ছিল, যে তারা সার্বক্ষণিক কর্মী থাকবেন, মানে ওয়াই আমাদের প্রফেশনাল রেভলিউশনারি দরকার, পেশাদার বিপ্লবী দরকার। এই তর্ক, এই ধরনের যে যাবতীয় তর্ক আমরা মার্ক্সবাদী, লেনিনবাদী আলোচনায় দেখতে পাই, এই তর্কগুলি তখন থেকেই আসলে দেখা করে। তো বলশেভিজম যেটা করলো সেটা হচ্ছে যেই বিদ্রোহ, যেই বিপ্লব রাস্তায় রাস্তায় ঘটছিল, সেগুলিকে একটা সুতোয় বাঁধার চেষ্টা করলো এবং চেষ্টা করবার ফলাফল হচ্ছে যে সেখান থেকে রাস্তার বিপ্লবকে তারা পার্টির আওতায় নিয়ে আসলো। এবং বলশেভিক পার্টির মতো এত দ্রুত অল্প সময়ে একটা এত বড় শক্তিশালী পার্টি দাঁড়িয়ে যাওয়া, এটা খুব কঠিন ছিল। কিন্তু পরিস্থিতি, এই বৈপ্লবিক পরিস্থিতির সুযোগটা নেওয়া হলো। ফলে আজকে যখন আমরা বলি যে লেনিন ভেঙেছে রুশের জনস্রোতের বাঁধ, কথাটার সাথে একই হচ্ছে এক ধরনের জাতীয়তাবাদী, আজকে জাতীয়বাদও একইভাবে ব্যবহার করে, সেটা হচ্ছে স্টিমুলি অ্যান্ড রেসপন্স। স্টিমুলি অ্যান্ড রেসপন্স কি? যে আমি তত্ত্ব দিলাম, আমি একটা উন্নত উচ্চ চিন্তা দিলাম, মানুষ শুধু রেসপন্স করলো। তার ভূমিকাটা হচ্ছে ইতিহাসে খালি রেসপন্স করা, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও চলে, যে 7ই মার্চের ভাষণ হলো, তারপরে জাতি জেগে উঠলো। এই ধরনের যে রেটোরিক্যাল পলিটিক্যাল রেটোরিকগুলি চলে, এগুলির প্রবলেমটা হচ্ছে এটা। রুশ বিপ্লব এটা ইতিমধ্যে সংগঠিত একটা বিপ্লবী পরিস্থিতির বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে এটাকে রাষ্ট্র গঠন করার দিকে নিয়ে যাওয়া, এটাই ছিল হচ্ছে বলশেভিজমের মূল জায়গা। এবং সেখানে এক ধরনের প্যারানোইয়া, যে যথেষ্ট পরিমাণে বিদ্বেষ ছড়াতে হবে। প্লেখানোভের সাথে লেনিনের একটা তর্ক হচ্ছিল একটা লিফলেটেড টেক্সট নিয়ে। প্লেখানোভ বলছিলেন শ্রমিকদের মধ্যে অসন্তোষ কাজ করছে, লেনিন বলছিলেন না, বলতে হবে ঘৃণা কাজ করছে, হেট্রেড। মানে
খুবই টার্গেট ওরিয়েন্টেড একজন রেভলিউশনারি, যিনি তার অসম্ভব সাহস ছিল যে আমি সত্যের সন্ধান পেয়েছি, আমি জানি কি করতে হবে, আমি করব। এটাকেই আমরা বলি হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। রুশ বিপ্লব একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা রাষ্ট্র ছিল, যেটার হাতিয়ার, যে আমি সোসাইটিকে কালকে থেকে পাল্টে দেব। পরিবর্তনের নানা ধরন আছে, বিপ্লব আমরা সেটাকেই বলি যেটা হচ্ছে অনেক অল্প সময়ে অনেক বেশি ধরনের আমূল পরিবর্তন হয়ে যায়। তো এইটাই ছিল হচ্ছে রুশ বিপ্লবের বলশেভিজমের যে তারা একটা স্ট্র্যাটেজি, কৌশলগত অবস্থান, বিপ্লবের কৌশল কি হবে, কীভাবে করতে হবে, এখানে কৃষকদেরকে কেন রাখতে হবে, কেন কৃষকদের পক্ষে সম্ভব না, কেন সোভিয়েত গঠন করতে হবে, এই ধরনের জায়গাগুলি ছিল। ভ্যানগার্ড এবং সায়েন্স টেকনোলজি এগুলিতে নিয়ে যেতে হবে, কালেকটিভাইজেশন। ফলে এখানে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে রাষ্ট্র এবং সমাজের যে একটা ঐতিহাসিক সংগ্রাম ছিল, ছোট ছোট রাষ্ট্রের প্রতিনিধি, তাদের যে একটা দীর্ঘ স্ট্রাগল ছিল জারতন্ত্রের সাথে সোভিয়েত কৃষকের, শ্রমিকের যে বিকাশমান ধারা, তাদের সাথে তার যে ছোট ছোট বিচরীভূত সংগ্রামগুলি, এবং এখানে যে সোসাইটির মধ্যে যে তার সাংস্কৃতিক অবস্থান, এই বিষয়গুলি, এগুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে প্রেক্ষাপট নিয়ে, রুশ বিপ্লবের নিয়ে। এটা আমরা বোধহয় একটু করে দিতে পারি। এখানেই হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে একটা নৈতিকতার প্রশ্ন, যে একটা ইন্টেলেকচুয়াল এলিট হিসেবে, সায়েন্টিস্ট হিসেবে, রেভলিউশনারি হিসেবে আমি মনে করছি যে আমি সত্যের সন্ধান পেয়েছি। সোসাইটি সম্পর্কে আই হ্যাভ বেটার স্পেকুলেশনস, আই হ্যাভ বেটার ইমাজিনেশনস। আমি কি করব? আমি সোসাইটি বদলে দেব, এবং দরকার হলে সোসাইটিকে একেবারে ফোর্স প্রয়োগ করে লেনিনের অভাব স্টেট অ্যান্ড রেভলিউশনে যে রাষ্ট্রীয় ফোর্স, রাষ্ট্রের যে ভায়োলেন্স করবার ক্ষমতা, এটার সর্বোচ্চ ব্যবহার করতে হবে টু টপল ডাউন ক্যানোনিস্টি, মানে তখন যে সাময়িক সরকার, যে এই ফোর্সকে আমরা নিয়ে যাবো এবং এই সরকারকে ফেলে দেব। এবং ওই একটি জায়গায় মনে হলো যে লেনিন তখন আবার উনি একবার কৌশলগত অবস্থান নিচ্ছেন যে সোভিয়েতগুলি যেগুলি ঠিক বলশেভিক আওতায় কাজ করছে না, তাদের স্বতন্ত্র অবস্থান আছে, তাদেরকে আপাতত তাদেরকে এই স্বতন্ত্র অবস্থান রাখবার স্বাধীনতা দিতে হবে, কারণ হচ্ছে তারাও এই সাময়িক সরকারের বিরোধী। ফলে তাদেরকে আমার পক্ষে দরকার, শত্রুর শত্রু আমার শত্রু, আমার বন্ধু, ঠিক আছে, এই করে। কিন্তু যখনই তিনি আবার রেভলিউশন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ফেলছেন, তখন কিন্তু তিনি ন্যূনতম আর মানে ভিন্ন মত, ভিন্ন চিন্তা, এগুলিকে তিনি মনেই করতেন যে এগুলি সারাক্ষণ সুবিধা, বা যেই প্যারানোইয়া এখনও গোটা পৃথিবীতে বামপন্থী পার্টিগুলিকে আচ্ছন্ন করে রাখে, সেটা হচ্ছে সারাক্ষণ শুদ্ধতা, যে কোনটা সহি মার্কসিজম, কোনটা বিপ্লবের আসল পথ, বিপ্লব স্তর কোনটা, এই বাবদ পার্টি ভেঙে যাওয়া। আমার মনে আছে, যে কারণে নিজের গল্প দিয়ে শুরু করেছিলাম, 1993 সালে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ ভেঙে যাওয়ার পরে আমাদের বড় ভাইয়ের এক বন্ধু সুইসাইড করলেন হতাশায়। তো এই স্বপ্নগুলি তো ছিল, এই স্বপ্নগুলি তো মোটেও মিথ্যা ছিল না, একটা অল্টারনেটিভ, এই জন্য আমি বলছি যে মিথ আকারে ছিল। তো এই প্রশ্নটা আগ্রারিয়ান কোশ্চেন, কৃষিতে হাত দিলেন স্টালিনের সময় এসে বেশি। আগ্রারিয়ান কোশ্চেনে আর্মি ভাবেন, মিলিটারি, সায়েন্টিস্ট, তারপর হচ্ছে পলিটিক্যাল মোটিভেশন, এডুকেটেড কমিশন, তারা সবাই গ্রামে গ্রামে যাচ্ছেন, ধরেই নিচ্ছেন যে কৃষকরা অশিক্ষিত, তাদের কোনো নলেজ নেই, তাদের কোনো নেই, তাদেরকে শিক্ষিত করা, বিপ্লবী দীক্ষা দেওয়া, তাদের সবার জমি এক জায়গায় আনা, যাতে বড় পুঁজি গঠন হতে পারে, ক্যাপিটালিজম। যেখানে বলছেন যে ক্যাপিটালিজমের আরেক ধরনের এক্সপেরিমেন্ট, মালিকানা প্রশ্নটা ভিন্ন, মালিকানা কার, মালিকানা হয়তো রাষ্ট্রের মালিকানা, হয়তো অন্য কিছু, কিন্তু বড় পুঁজি গঠন করতে হবে এবং করতে হবে সায়েন্টিফিক ইস্যুর ক্ষেত্রে। এই জিনিসটা ছিল, এগুলো হচ্ছে একদম একটা রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, যেটা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের তো নিজের একটা ঐতিহাসিক প্রবণতা আছে, এবং আধুনিক রাষ্ট্র এটা প্রমজিকুয়াস, এটা নানা ধরনের পলিটিক্যাল ওপিনিয়নকে কন্টেইন করতে পারে, নানা ধরনের পলিটিক্যাল কন্টেন্টকে ওপিনিয়নকে কন্টেইন করতে পারে। তো ফলত দেখা গেল যে খুবই অথরিটেরিয়ান, প্রায় দম আটকানো একটা সমাজ সোভিয়েত ইউনিয়ন তৈরি করে ফেলল, যেখানে রাষ্ট্রের সাথে সমাজের যোগ তো হলোই না, রাষ্ট্র হয়ে গেল হচ্ছে সবচেয়ে নিপীড়নমূলক এবং মতাদর্শ, যেটা আমরা 1984-এ জর্জ অরওয়েল বলবার চেষ্টা করেছেন। এবং মতাদর্শ হচ্ছে যে এই কারণে ইডিওলজি গিয়ার্স বলেন যে এটা কালচারাল সিস্টেমের মতো কাজ করে। ইডিওলজি হচ্ছে যে মোটা দাগে একটু চিপ শোনাতে পারে, সেটা হচ্ছে যেই মত নিজেকে সকলের জন্য আদর্শ মনে করে, বলশেভিজমের জায়গা থেকে, যে আমি যে সত্যের সন্ধান পেয়েছি, আমার যে মত, এটা আমি সবার জন্য আদর্শ মনে করি, এটাই মতাদর্শ, ইডিওলজি। কিন্তু মুশকিল হচ্ছে যে সোসাইটির নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম অন্য, তার ম্যানেজমেন্ট হচ্ছে যে মেইন স্ট্রিম সোশ্যাল থট, যে কারণে দুনিয়ার কোনো মতাদর্শই কখনো মেইন স্ট্রিম সোশ্যাল
থটের অংশ হয়ে উঠতে পারে না, সমাজের মূল চিন্তাস্রোতের অংশ হয়ে উঠতে পারে না। কারণ হচ্ছে ইডিওলজির ক্ষেত্রে কন্ট্রাডিকশন থাকা যায় না, আমাকে বলতে হবে যে এটা মানে এটা, কিন্তু সমাজের মধ্যে কন্ট্রাডিকশন ওকে। মানে আমি যদি সেকুলার হই আমার পক্ষে ধার্মিক হওয়া সম্ভব না, আমি যদি ধার্মিক হই আমার পক্ষে সেকুলার হওয়া সম্ভব না রাজনৈতিক মতাদর্শের জায়গায়। কিন্তু সমাজে প্রাত্যহিক জীবনাচারে একজন মানুষ একই সাথে সেকুলার একই সাথে ধার্মিক হতে পারে। এ কারণে হচ্ছে মতাদর্শিক চিন্তার যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে যে একটা বড় ছিল। এটার আরেকটা উদাহরণ ছিল হচ্ছে স্টালিন যখন এটা করছিলেন এই কৃষি সংস্কারগুলি, সবচেয়ে 1930 থেকে 34 সালের মধ্যে সবচেয়ে মানে কম অনুমানগুলি বলে যে 3 থেকে 4 মিলিয়ন লোক, মতান্তরে 20 মিলিয়ন লোক মারা হয়েছিল ওই সময়ে। জাপল সার্ট্রে তখন স্টালিনকে সমর্থন দিয়ে বসলেন ফ্রান্স থেকে। এতে তার একজন ঘনিষ্ঠ বন্ধু অ্যারন উইলিয়ামস, তিনি লেখেন না, তিনি খুব খেপে গেলেন সার্ট্রে। বন্ধুর উপরে রাগ করে একটা বই লিখলেন তিনি, যে মার্কসের সেই কোট সবচেয়ে আগে, যে ধর্ম হচ্ছে ওপিয়াম অফ দি মাসেস, দ্য সোল অফ এ সোললেস ওয়ার্ল্ড, নিপীড়িত পৃথিবীর কান্না, এটা মার্কসের যে ধর্ম নিয়ে। পরে তিনি বলছেন যে একই সাথে বলা যায় যে ইন্টেলেকচুয়াল এলিটদের আফিম হচ্ছে মার্ক্সবাদ, কারণ এটা হচ্ছে সেই আফিম যেটা তাকে ভাবতে শেখায়, I have the truth, I have the better knowledge, I have the better scientific, so I have the authority to engineer this society overnight. ফলে বিকল্প প্রশ্ন যাওয়ার সুযোগ আমাদের নাই। এই পরিস্থিতির সাক্ষ্য মায়াকোভস্কির উদাহরণ আসায় মনে পড়ছে যে মায়াকোভস্কি আত্মহত্যা করেছিলেন রাশিয়ান রুলেটে খেলতে গিয়ে। এটা হচ্ছে রাশিয়ান ইসের মধ্যে উনি, এটা তৃতীয়বার ছিল তার রুলেটে খেলা, মানে একটা পিস্তলে একটি গুলি ভরে আমি নিজের মাথায় গুলি করব। উনি দুবার বেঁচে গিয়েছিলেন, থার্ড টাইম। এটা নানা পরিস্থিতি, বিপ্লব উত্তর পরিস্থিতি, তার সংকট, সম্পর্ক জিজ্ঞাসা, এই সমস্ত বিষয় ছিল। তো পরবর্তী দিন স্টালিন যখন বাইরে ছিলেন, স্টালিন 3 দিন কোনো মন্তব্য করেন নাই। ফলে রাশিয়ার পত্রিকাগুলি শুধুমাত্র খবর ছেপেছে যে মায়াকোভস্কি সুইসাইড করেছেন, কোনো অবিচুয়ারি নাই, কোনো নেই। 3 দিন পরে ফিরে স্টালিন বললেন যে মায়াকোভস্কি রুশ বিপ্লবের এই সন্তান। পরদিন থেকে ঝাঁপিয়ে পড়ে মায়াকোভস্কির স্মৃতিতর্পণ, মায়াকোভস্কির অবিচুয়ারি, এই ধরনের সমাজ কখন তৈরি হয় এই ধরনের সমাজ? মানে এটি মানবিক সমাজ? বা আরো সোভিয়েত হিস্ট্রি কৌতুক দিয়ে শেষ করি, যে লাস্ট যে এক বুড়ি সে সময় এগ্রিকালচার রিফর্মের পরে এসছেন মস্কো শহরে, এসে দেখছেন যে একটা স্কোয়ারে লেনিনের মূর্তি, স্টালিনের ভাস্কর্য। তো জিজ্ঞেস করছেন যে এনারা কারা? একজন বলছেন লেনিন কেন? ইনি কি করেছেন? বলে তিনি জারের শাসন থেকে আমাকে রক্ষা করেছেন। আর ইনি হচ্ছেন স্টালিন। ইনি কি করেছেন? যে ইনি নাৎসিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ঈশ্বর ওনাদের আত্মা ভ্রমণ করুক, বেঁচে থাকতে বলতে কমিউনিস্টদের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে। এগুলি আমি বলছি না যেগুলি ফর গ্রান্টেড নিতে হবে, কিন্তু একটা সমাজে কখন জন্ম হয়, কখন মানুষ রিপ্রেস হয়, এবং মর্যাদার প্রশ্ন। মানুষ অর্থনৈতিক প্রাণী না, মানুষ সবসময় র্যাশনাল। আমি থ্যাংক ইউ। আমি চাই না কতটুকু পরিষ্কার করতে পারতাম, কিন্তু এই ছিল আমার।